বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে অর্থনীতি সংক্রান্ত, বাণিজ্য নীতি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দুটো দেশ সফর এবং তার ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, এবং আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক শিক্ষক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। প্রফেসর মুস্তাফিজুর রহমান, প্রথমে আমি একটু প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে, কারণ ওই রেসটা এখনও আছে, আলোচনাটা তুলতে চাই। এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এই চীন সফর আসলে বাংলাদেশের কূটনীতিতে কি বার্তা দিচ্ছে? যে এটা কি চীনের দিকে ঝুঁকে পড়া কোনো পরিবর্তন, নাকি এটা সবার সঙ্গে বন্ধুত্ব নীতির বাস্তব প্রয়োগ? অথবা অনেকেই মনে করছেন যে চীনের দিকে তাকালেই আমাদের বিশেষ করে অর্থনীতি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমি কালকে দেখলাম যে তথ্যমন্ত্রী বলছেন যে অর্থনীতি কারণেই আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব এবং অর্থনীতি সমাধানই আমাদের প্রধান লক্ষ্য। ধন্যবাদ। বাংলাদেশের জন্য অর্থনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও স্বীকার করা যাবে না। আবার একই সাথে এটাও বলতে হবে যে একটা দেশের যে ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি, এটা কেবলমাত্র অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকে না। এবং এটাকে অনেকেই এখন বলছেন যে আমরা কি বেশি অগ্রাধিকার দিলাম কিনা চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ভিসাভি ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক। আমার কিন্তু মনে হয় না যে এটা একটা আরেকটার সাথে একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা অবস্থায় আছে, এটা আমি মনে করি। বাংলাদেশের এখন যেহেতু অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোই সবচেয়ে বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু চীনের উদ্বৃত্ত পুঁজি আছে, চীনের উদ্বৃত্ত সম্পদ আছে, তাদের সেখান থেকে আমাদের বিনিয়োগ আকর্ষণ করার একটা প্রয়োজনীয়তা এবং সম্ভাবনা আছে। যেহেতু চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী, আমরা প্রায় 18 বিলিয়ন ডলারের মতো আমদানি করি। এটার সাথে আমাদের ভোক্তা কল্যাণ বলি, আমাদের উৎপাদনমুখী শিল্প বলি, রপ্তানিমুখী শিল্প বলি, আমদানি প্রতিস্থাপক শিল্প বলি, সব কিছুই এটার সাথে জড়িত। সুতরাং অর্থনৈতিক যে প্রয়োজনীয়তা, এটাকে যদি আমি অগ্রাধিকার দেই, তাহলে চীনের সাথে একটা যে প্রথমে যে উনি গেলেন এবং সেখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করলেন, এইটা আমি অস্বাভাবিকভাবে এটাকে দেখি না। আর এখন যেটা আমাদের চীনের সাথে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো যদি আমরা দেখি, যেমন সেখান থেকে 4-5 বিলিয়ন ডলার ঋণ আমরা পেতে পারি কিনা, সহজ শর্তে পেতে পারি কিনা, আমাদের প্রযুক্তি হস্তান্তরের একটা বিষয় সেখানে আছে। তারপরে চীনের থেকে যে বিনিয়োগ আকর্ষণ করা, আমাদের এখানে তো আমরা একটা চীনের স্পেশাল ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা কর্ণফুলীর ওই পাশে করার একটা পরিকল্পনা অনেক আগের থেকেই আছে। এটাকেও চাঙ্গা করা, যাতে করে আমরা এই বিনিয়োগটা আনতে পারি। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে বিনিয়োগগুলো এখন করছি, যেমন মাতারবাড়ি ডিপসি পোর্ট, হ্যাঁ, এবং সেখানে যে অন্যান্য যেসব স্পেশাল ইকোনমিক জোন, এগুলোকেও আমরা ইকোনমিক্যালি ভায়েবল করতে পারবো না যদি না আমরা বিনিয়োগ আকর্ষণ করে আমরা এই যে কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেলের তো মূল যে পরিকল্পনাটাই ছিল যে আনোয়ারা থেকে যে ট্রাফিকটা জেনারেটেড হবে চিটাগাং পোর্টের জন্য এবং মাতারবাড়ির জন্য, এটা দিয়ে এটাকে ভাইবল করা হবে। সো এইসব বিষয়গুলো সামগ্রিকভাবে আমার মনে হয় যে চিন্তার মধ্যে আছে। আরেকটা যেটা, সেটা হলো যে এখন আমাদের ঋণের প্রয়োজন, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রিপ্লেনিশ করার জন্য আমাদের প্রয়োজন, আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামো ইত্যাদি বিনির্মাণের জন্য প্রয়োজন। সো এইগুলোকে যদি বিবেচনায় রাখা হয়, তাহলে চীনের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কটা জোরদার করার একটা আমার মনে হয় যে একটা এখানে রেশনাল আমরা যৌক্তিকতা বের করতে পারি। আরেকটা যেটা এখানে চিন্তা করতে হবে, যে এটা নাকি হয়তো বা যদি, কারণ আমরা যে আলোচনা করছি এখানে নীরব একটা পক্ষ আছে, সেটা তো স্বীকার করা যাবে না, যে ভারতের সাথে আমাদের সম্পর্কটার যে বিষয়টা, যেটা নাকি সেদিক থেকে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক যে বিষয়টা, যেটা হয়তো ভারত খুব ক্লোজলি হয়তো অবজার্ভ করবে, সেটা হলো যেটা নাকি চীন প্রস্তাব দিয়েছে, যে চায়না, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর, যেটা অর্থাৎ এখন যেটা তাদের
চাইনিজ চায়না অ্যাম্বাসেডর মিয়ানমার বলছেন যে করিডোর ভারত যেটা যুক্ত আছে, হতে পারে এর হ্যাঁ, মধ্যে চাইলে। সো সেইটাকে সম্প্রসারিত করে এখন যেটা আছে, তো ওই ডিপসি পোর্ট মিয়ানমারের ওইটার সাথে আবার আমাদের মাতারবাড়ি এবং এগুলোকে সংযুক্ত করে যে একটা ত্রিপক্ষীয় যে এটা প্রস্তাব করা হয়েছে, এইটা আমার ধারণা যে এইটাতে যেতে গেলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং ভূ রাজনৈতিক বিভিন্ন যে ইস্যুসগুলো সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। আর হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন, এখন যেটা আছে যেটাকে সম্প্রসারিত করার কথা বলছে যে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, এটা তো ওই যে পোর্টটা কাইয়াকফু পোর্টটাও তো রাখাইন রাজ্যে অবস্থিত, সেখানকার আইল্যান্ড মাদাই আইল্যান্ডে। সো সেদিক থেকেও এটা কতটুকু ভায়াবল হবে, এবং বাংলাদেশ থেকেও পরবর্তীতে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে যে এটা একটা আইডিয়ার মধ্যে আছে, এটা এখনও এটা বাস্তবায়ন করার পর্যায়ে যায়নি। বাট ইকোনমিক সম্পর্কটা আমার মনে হয় যে দ্বিপাক্ষিক যেটা, এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত এবং প্রয়োজনীয়তা এটার সাথে স্বাভাবিকভাবেই এসেছে। মিস্টার মামুনুর রশীদ, প্রধানমন্ত্রী সাম্প্রতিক এই সফরকে দুপক্ষই আসলে সম্পর্কের একটা নতুন যুগ হিসেবে চিহ্নিত করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সফরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অর্জন কি বলে মনে করেন আপনি? অর্থনৈতিক অর্জন আমরা কিন্তু খুব একটা দেখিনি, বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক অর্জন। আপনার মনে আছে জনাব শি জিনপিং যখন 2017 সালে এসেছিলেন, 16 সালে এসেছিলেন, তখন কিন্তু অনেকগুলো চুক্তি এবং প্রোটোকল সই হয়েছিল। তার মধ্যে G2G, আমি যদি ভুল না করে থাকি, ছিল $24 বিলিয়ন, আর মানে B2B ছিল $14 বিলিয়ন, $38 বিলিয়ন। আমরা যদি ওই দিকে দেখি, খুব কমে কিন্তু বাস্তবায়ন হয়েছে। বিভিন্ন কারণ দুই পক্ষ থেকে দেখানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যেটা সবচেয়ে আলোচিত ছিল, মানে উপলব্ধি ছিল, সেটা হচ্ছে যে যখন চুক্তি করি আমরা, চুক্তির সময় চীনের বড় বড় কোম্পানির সাথে চুক্তি করি, যখন বাস্তবায়ন শুরু হয় চীনের হয়তো 3 নাম্বার কিংবা 4 নাম্বার কোম্পানি এসে বাস্তবায়ন করে। তাদের বাস্তবায়ন দক্ষতা, সক্ষমতা, বাস্তবায়ন গুণাবলী, বাস্তবায়ন এর গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে অনেক পার্লামেন্টে মাননীয় তৎকালীন প্রধান অর্থমন্ত্রী মরহুম এম এ মুহিত, উনি কিন্তু নিজেই বলেছিলেন ঢাকা সিলেট হাইওয়ে বিনির্মাণে যে চৈনিক যে কোম্পানি জড়িত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে অধ্যাপক মুস্তাফিজুর রহমান যেটি বললেন, চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, সেই ক্ষেত্রে চায়না তো চাইতেই পারে, চাওয়াটা তো কোনো খারাপ না, তাই না? আমাদেরকে ইকোনমিক্সে পড়ানো হয়েছিল রিকার্ডোর সম্ভবত, ইফ উইশেস ওয়ার হর্সেস ব্যাগার্স উড রাইড, যদি চাইলেই যদি ঘোড়া পাওয়া যেত তাহলে একজন ফকিরও কিন্তু ঘোড়ায় চড়ত। সো চাওয়ার তো কোনো ইয়ে না। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, চায়নার যে ইনভেস্টমেন্টগুলো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এমনকি আমাদের প্রাইভেট সেক্টরে বিকাশ কিছুটা কাজে লাগানোর চেষ্টা করছে। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু সাংহাই এবং শেনজেন যে স্টক এক্সচেঞ্জ ইনভেস্ট করলো আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, খুব একটা কার্যকর না, এটা দিয়ে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগাবো। তো এই ধরনের বিনিয়োগ আসলে তো কাজে লাগে না। আর যে জিনিসটা আমরা মিস করে যাচ্ছি, আমার মনে হয় বেশিরভাগ পত্রপত্রিকা আসে নাই, কেন what could have driven honorable prime minister to choose China vis-a-vis against, আমি মালয়েশিয়া বলবো না, vis-a-vis against other big countries? আপনার মনে আছে কি না চায়নার সাথে সম্পর্কের অধপতন কেন হয়েছিল? ব্যক্তিগতভাবে জনাব প্রাইম মিনিস্টারের এবং এমনকি দলেরও। সেখানে কিন্তু একটা বিরাট পয়েন্ট ছিল। 2004-এ যেমন ডেং জিয়াওপিংয়ের সময় একটা অত্যন্ত কঠোর অবস্থা দাঁড়িয়েছিল বাংলাদেশ ভার্সাস চায়না, তার থেকেও কঠোর অবস্থা পরে দাঁড়িয়েছে বিকজ অফ বাংলাদেশের পসিবল রিলেশনশিপ হ্যান্ডলিং উইথ চায়নাস ক্লেম টু বি পার্ট অফ মেইনল্যান্ড তাইওয়ান। ওকে, তখন থেকেই কিন্তু দেয়ার ওয়াজ এ সিরিয়াস ডিসকানেক্ট, এবং আমাদের পলিসি প্ল্যানাররা ভেবেছে, এবং আমি মনে করি ইতিহাসের এবং রাজনৈতিক ইতিহাসের একদম অত্যন্ত সাধারণ এবং নগণ্য ব্যক্তি হিসাবে, যদিও চায়নার সাথে কাজ করার অনেক দিনের সুযোগ হয়েছে, লার্জ চায়না কর্পোরেট অডিটও করেছি। সো এইটা কিন্তু বিরাটভাবে এই যে সরকারে থাকা দল
এবং বিশেষভাবে আজকের প্রধানমন্ত্রীর সাথে চীনের সম্পর্ককে বেশ কিছুটা ডিসকানেক্টেড করে ফেলেছিল। সো স্বাভাবিকভাবেই আমি জানি না আমি থাকলে কি বলতাম, হয়তো বলতাম যে চায়না শুড বি দ্য ফার্স্ট। সো দ্যার ইজ এ পলিটিক্যাল অ্যাঙ্গেল। দ্বিতীয় অ্যাঙ্গেল বহুল আলোচিত যেটা অধ্যাপক মুস্তাফিজুর রহমান যেটা বললেন, সেটা হচ্ছে যে চীন আমাদের নাম্বার 1 ট্রেড পার্টনার। সো আমাদের তখন আপনার মনে আছে কি না, তো মিস্টার তোফায়েল আহমেদ সম্ভবত আমাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন 2016 সালে। আমি কি রাইট না রং? 2016 সালে বাণিজ্য মন্ত্রী কে ছিলেন? সম্ভবত মিস্টার তোফায়েল আহমেদ, লাস্ট ওনার টেনর। সো তখন সোনারগাঁতে আমাদের একটা বিজনেস সম্বর্ধনা হলো, আইসিসি কিংবা এফবিসিসি করলো। তখন চীনের যে বাণিজ্য মন্ত্রী উনি বললেন আমরা যে $16 বিলিয়ন এক্সপোর্ট করি, আর মিস্টার তোফায়েল আহমেদ বক্তৃতায় বললেন আমরা যে $14 বিলিয়ন ইম্পোর্ট করি। সো এইখানে একটা মজার ব্যাপার আছে, চায়নার মধ্যে ইনফর্মাল ইকোনমি ট্রেড যেটার মধ্যে, তো সেইটাকে আরও অফিসিয়াল করা। আমরা ইতিমধ্যে বলেছি চায়না মিনিমাম একটা $1 বিলিয়ন এক্সপোর্ট ডেস্টিনেশন হওয়ার কথা, মিনিমাম পসিবল। সেই ক্ষেত্রে আমাদের পণ্য চায়নার মার্কেটে ঢুকানোর জন্য 2 ধরনের আলোচনা হয়েছে। একটা আলোচনা হচ্ছে যেই সমস্ত অফটেকাররা লাইক জেসিপেনি, ওয়ালমার্ট, তারপরে আদার ইউএস ব্র্যান্ডগুলা যাদের নাকি রিটেল স্টোর রয়েছে ইন চায়না এবং তারা গ্রোয়িংলি গ্রো করছে চায়নায়, কিন্তু ব্র্যান্ড স্টোরগুলা ফাস্টেস্ট গ্রোয়িং আমেরিকান ব্র্যান্ড স্টোর। এই জন্য চায়না রিমেন্স টু বি ফেভারিট ডেস্টিনেশন বিকজ অফ দ্য পারচেজিং পাওয়ার ইম্প্রুভমেন্ট ইন চায়না, মিডল ক্লাসের গ্রোথ, ব্র্যান্ড স্টোরের এক্সপানশন, ব্র্যান্ডের প্রতি তাদের উঠতি চাইনিজদের ভালোবাসা, আমেরিকান এডুকেশনের প্রতি উঠতি চাইনিজদের ভালোবাসা, এবং চায়না বিং সাপ্লায়ার অফ সেমিকন্ডাক্টর চিপস টু দ্য ইউএস মার্কেট। এনভিডিয়ার সিইও এসেছিল, আপনি দেখেছেন, মিস্টার ট্রাম্পের সাথে। সে বলছে মিস্টার ট্রাম্প কী ভাববে না ভাবে আমি জানি না, কিন্তু আমার কিন্তু লাইফলাইন হচ্ছে চায়নার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির, আমার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য তাদের চিপস। তো এখন চাইনিজ মার্কেটে আমার পণ্য ঢুকানো কিন্তু আমার একটা বিরাট কাজ হয়ে দাঁড়িয়েছে। যেখানে আমি ইউরোপে আমার কমে যাচ্ছে এক্সপোর্ট, যেখানে আমার মার্কিন যুক্তরাষ্ট্রে, নর্থ আমেরিকায় এক্সপোর্ট কমে যাচ্ছে, আমি এক্সপোর্টটাকে কীভাবে হ্যান্ডেল করব? ইফ দ্যার ইজ এনি ক্র্যাক অন মাই ইনওয়ার্ড রেমিটেন্স, হাউ এম আই গোয়িং টু মেনটেন মাই? প্রফেসর মুস্তাফিজুর রহমান আমার থেকে ভালো করে বলেছেন যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের ওভারঅল ফরেন কারেন্সি লিকুইডিটি। তো সেই ক্ষেত্রে যথার্থই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইকোনমিক প্রায়োরিটি যত না আমার ইম্পোর্ট, অফকোর্স ইম্পোর্টও ফ্যাক্টর, কারণ চায়না ইজ নোন টু বি দ্য ম্যানুফ্যাকচারার অফ দ্য ওয়ার্ল্ড, চায়না ইজ নোন টু বি দ্য সাপ্লাই টু দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমরা দেখেছি পাওয়ারে, আমরা দেখেছি স্টিল ইন্ডাস্ট্রিতে, আমরা দেখেছি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, যখন চায়না হেভিলি ইম্পোর্ট করে এন্টায়ার মার্কেট ইজ টোটালি বায়াস টুয়ার্ডস চায়না এবং প্রাইস স্কাই রকেটেড হয়ে যায়। তো এখানে চায়না ইজ এ ডিটারমিনেন্ট ফ্যাক্টর ইন দ্য গ্লোবাল ট্রেড। তো সেইখানে চায়নাতে যাওয়াটা স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে চায়না স্টিল ক্যান গিভ আস লট অফ থিংস অ্যাপার্ট ফ্রম ক্রিটিক্যাল টাইমে সাপোর্ট করা ছাড়াও। আপনি দেখেন আমাদের কিন্তু এআইবি কিন্তু অলরেডি আমাদের পাওয়ার প্ল্যান্টে, আমরা যে পাওয়ার প্ল্যান্টের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং করেছি, অনেকগুলো পাওয়ার প্ল্যান্টে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা এআইবি, সেটা কিন্তু আমাদের ফাইন্যান্স করেছে এবং আমরা আরও ফাইন্যান্সিং আশা করছি। এআইবির সাথে আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করছি এবং আমি আশ্চর্য হব না যদি আমরা অচিরেই ব্রিক্সের একটা ব্রাঞ্চ বাংলাদেশে দেখি। সো আমাদের তো অল্টারনেট ফান্ডিং, গ্লোবাল যে ফান্ডিংগুলো যেখানে স্কুইজড হয়ে যাচ্ছে, যেখানে ব্রেটন উডস অর্গানাইজেশনগুলা প্রচুর নিজেরাই আন্ডার প্রেশার, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, অল দিস অ্যান্ড বাইলেটারাল এজেন্সিস অলসো, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যেখানে আন্ডার প্রেশার। আমাদের তো এখন এই গ্রোথ মার্কেটে অপারেট করার জন্য, আমরা যদি গ্রোথের জন্য চেক লিখি, আমাদের ব্রিক্সের কাছে যেতে হবে। সেখানে ব্রিক্সে ডিসিশন মেকিংয়ে চায়না ইজ এ বিগ ফ্যাক্টর। সো এই আসপেক্টে চায়নার সাথে অফকোর্স আমাদের ফরেন মিনিস্ট্রি আগের চাইতে অনেক বেশি চাপে আছে। হাউ ডু উই ড্র এ লাইন বিটুইন অর ব্যালেন্স বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড ইউএস? সো সেইটা তো থাকবেই এবং আমরা
চাপ সহ্য করে করে আমাদের বেটার ডিপ্লোমেসির মাধ্যমে কাজটা করব। বাট অবশ্যই not at the cost of our relationship with India, even not at the cost of our relationship with US. So balancing ফ্যাক্টরটা যে কোনো গ্রোথ কান্ট্রিকে, যে কোনো সম্ভাবনাময় সিওকে, যে কোনো সম্ভাবনাময় ব্যক্তিকে ব্যালেন্সিং ফ্যাক্টরের কাজটা করতে হয়। প্রফেসর মুস্তাফিজুর রহমান, আমরা জানি যে এই সফরে বেশ কিছু সমঝোতা স্মারক, দুটো চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং মামুন রশিদ যেমনটা বলছিলেন যে অতীত অভিজ্ঞতা, বিশেষ করে 16-র অভিজ্ঞতার পরে যে অনেক সমঝোতা স্মারক শেষ পর্যন্ত প্রকল্পের উপরে না। সো আপনি কি মনে করেন এবারের প্রকল্পগুলো বাস্তবায়নের সম্ভাবনা কতটা? আরেকটা হচ্ছে বাণিজ্য নিয়ে মামুন রশিদ যেমন বলছিলেন যে চীনের সঙ্গে আমাদের বড় একটা বাণিজ্যিক ঘাটতি, এটাই এটা বড় সমস্যা, এবং চীন থেকে আমরা ব্যাপক আমদানি করি কিন্তু সেখানে আমাদের রপ্তানি প্র্যাকটিক্যালি খুবই সীমিত। তো এই সফরটি কি সেই ভারসাম্যহীনতা কমানোর কোনো বাস্তব পথ দেখিয়েছে কিনা? জনাব মামুন রশিদ ঠিকই বলেছেন। এই যে যখন নাকি 2016 সালে আমরা আসলাম, ওটা 25 বিলিয়ন প্লাস বোধহয় ওই 14-15 বিলিয়ন, প্রায় $40 বিলিয়ন বিভিন্ন যেসব প্রজেক্টগুলো হয়েছিল, ওইটার মধ্যে কিন্তু বেশ কিছু প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। যেমন কর্ণফুলী ওই যে টানেলটা, এইটা হয়েছে। তারপরে আমাদের যে রেল লাইন যেটা, সেটা তো বললাম যে সেটা খুব একটা কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত না ওই পাশে একটা স্পেশাল ইকোনমিক জোন চাইনিজ হওয়ার কথা। সো ওইটা হয় নাই, এই টানেলটা হলো, রেল লাইনটা হয়েছে। হ্যাঁ, তো এবং আর কয়েকটা প্রজেক্ট হয়েছে, কিন্তু এই যে অনেকগুলি যে হয়নি, এটার একটা কারণ চাইনিজ ইনভেস্টমেন্ট বলে না। বাংলাদেশে তো আমাদের এইটা একটা সাধারণ একটা সমস্যা যে আমরা আমাদের প্রজেক্টগুলো সময় মতো করতে পারছি না, বিলম্ব হচ্ছে, সক্ষমতার অভাব। আমার মনে হয় যে এইটাও একটা কাজ করেছে, এটা একটু মনে রাখতে হবে হয়তো। সুতরাং এখন যেটা বলা হচ্ছে যে বিনিয়োগগুলো এখন আসার কথা, এবং বিশেষত আমি বলবো যে আনোয়ারাতে যদি আমরা এই যে ওইটা তো শুরু হয়েছিল, তারপরে চাইনিজ যে কোম্পানিকে দেয়া হয়েছিল ওইটা ওখানে বিভিন্ন ধরনের অবকাঠামো করার জন্য তারা পরবর্তীতে চলে যায়। এখন আমরা দোষারোপ করছি যে চাইনিজ কোম্পানির দোষ, তারা কিছুটা শুরু করে দিয়ে চলে গেছে। ওরা আবার বলছে যে জমি অধিগ্রহণ ইত্যাদিতে বিলম্ব হয়েছে, আমাদের জন্য এটা ভায়াবল মনে হচ্ছে না। সো এই বিষয়গুলো আমাদের এখন কিন্তু অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয় যেটা আপনি খেয়াল করবেন, গত যদি আমি 10 বছর ধরি, তাহলে ভিয়েতনামে চীনের বিনিয়োগ অস্বাভাবিক হারে কিন্তু বেড়েছে। কেন? তার কারণ যেই নাকি ইউএস স্যাংশন দেওয়া শুরু করলো চীনের উপরে, চীনে থেকে যে রপ্তানি হয়, তারা তখন ভিয়েতনামে চলে গেল, বিনিয়োগ করলো, ভিয়েতনাম থেকে তখন তারা এক্সপোর্ট করা শুরু করলো। এই যে আপনি দেখেন আমাদের গত বছর রপ্তানি হয়েছে হলো $48 বিলিয়ন, ভিয়েতনামের রপ্তানি হয়েছে $400 বিলিয়ন কাছাকাছি। এটার একটা বড় অংশ গেছে ইউএসএতে, এবং সেইটার একটা বড় অংশ হলো চাইনিজ ইনভেস্টমেন্ট ইন ভিয়েতনাম। এখন এই মডেলটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখন দেখেন এখন তো ওই যে রেসিপ্রোকাল ট্যারিফ ইত্যাদি তো বিভিন্ন আমেরিকা এবং আমাদের উপরে যেটুকু তার থেকে অনেক বেশি চীনের উপরে, তাহলে চীনা বিনিয়োগ যদি আমাদের এখানে আসে, টার্গেটিং দ্য ইউএস মার্কেট অ্যাজ অলসো চাইনিজ মার্কেট, যেটা মামুন বললেন ঠিকই যে আমাদের এই যে এখন আমাদের তো $700 মিলিয়ন মতো, $1 বিলিয়ন অনেক কম আমরা রপ্তানি করছি। সো এইটা চীনের বিনিয়োগ টার্গেটিং চাইনিজ মার্কেট, টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। আমরা কিন্তু চীনে আমাদের শতকরা 99% এক্সপোর্ট কিন্তু শূন্য শুল্ক পাচ্ছি। এটা একসময় 63% ছিল, বেড়ে এখন 99%। তো এত বড় একটা বাজার সুবিধা আমরা পাচ্ছি, কিন্তু তারপরও আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারছি না। কারণ কি? তার কারণ হলো যে রেডিমেড গার্মেন্টসের আমরা যতই আমরা ব্র্যান্ড ইত্যাদি ওগুলো ওখানে আমরা করি, তৈরি পোশাকের বাইরের রপ্তানি আমরা কি করতে পারি, যেগুলো চীন বেশি আমদানি করে, ওইটার আমাদের টার্গেটটা করতে হবে। সেটা টার্গেটটা করতে গেলে চাইনিজ ইনভেস্টমেন্ট, এই যে বিভিন্ন অন্যান্য যেগুলো চায়না তো প্রায় $3000 বিলিয়ন বেশি তারা আমদানি করে প্রতি বছর। তো এই আমদানিটা যেগুলো করে, যেসব পণ্য, অনেকগুলো আমরা করতে পারবো না সেটা আমাদের জানা আছে, কিন্তু অনেক পণ্য আছে
যেগুলো আমরা করতে পারি। সো চাইনিজ বিনিয়োগ যদি আমরা এখানে আনতে পারি এবং টার্গেটিং চাইনিজ মার্কেট এবং ওই বাজার সুবিধাটা আমরা গ্রহণ করে এইটা। এখানে আরেকটা প্রশ্ন আছে যে চীনা বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে আসলে বাংলাদেশ কি চাইবে? আমরা কি ঋণ নির্ভর অবকাঠামো প্রকল্প কিনা, নাকি সরাসরি বিদেশি বিনিয়োগ, নাকি শিল্প স্থানান্তর, নাকি প্রযুক্তি হস্তান্তর? আমার মনে হয় যে এগুলো আপনি যেগুলো বলেছেন সবগুলি এলিমেন্টই ইম্পর্ট্যান্ট, তবে অবশ্যই এফডিআই এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে। আমি আশাবাদী যে যদি আমরা স্পেশাল ইকোনমিক জোনটা করতে পারি তাহলে এখানে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করে, এবং চায়নার অনেক সানসেট ইন্ডাস্ট্রি আছে যেগুলো এখন আর চায়নাতে যে ধরনের কস্ট অফ প্রোডাকশন হয় এটা আর ভায়েবল না, তারা শিফট করতে চাচ্ছে। সো এইটা আর প্রযুক্তি যেটা বলছেন সেটা তো অবশ্যই আমাদের এখানে একটা মানে বড় ভূমিকা রাখতে পারে। আর আমার মনে হয় যে এই যে বাণিজ্য ঘাটতির যে বিষয়টা, এটাকে আমরা যেটা আমদানি করি এটা তো আমাদের উৎপাদন, আমাদের ভোক্তা কল্যাণ সব কিছুর জন্যই ইম্পর্ট্যান্ট। সুতরাং বাইল্যাটারাল ডেফিসিট অফকোর্স এটা আমাদের কমাতে হবে, কিন্তু সেইটার একটা বড় উপায় হলো আমরা কিভাবে বিনিয়োগ আকর্ষণ করতে পারি। এখন বিনিয়োগ আকর্ষণের মেজর সমস্যা এটা কেবলমাত্র তো চায়না সেন্ট্রিক সমস্যা না, এটা আমাদের জেনারেল সমস্যা। সো আমরা কিভাবে এই যে আমাদের এখন যে এই বাজেটে আপনি দেখবেন বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটিসগুলোকে আরও সম্প্রসারিত করা, বা যারা বন্ড না নেন তাদের যাতে ব্যাংকের এক্সপোর্ট অর্ডারের এগেনস্টে ব্যাংক গ্যারেন্টি দিয়ে তারা শুল্কমুক্তভাবে আনতে পারবেন, সিঙ্গেল উইন্ডোর কথা বলা হচ্ছে, এগুলো ইম্পর্ট্যান্ট। বাট আমাদের বড় যে সমস্যাগুলি রয়ে গেছে সেটা হলো যে মানসম্মত বিদ্যুৎ এবং গ্যাস। এই দুইটা দেখেন আমরা স্পেশাল ইকোনমিক জোন করে আমাদের মেজর কয়েকটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম সলভ করেছি, সেটা হলো নিষ্কণ্টক জমি। আজকে থেকে যদি 20-25 বছর আগে যখন বলতাম তখন অনেক বিনিয়োগকারী বলতো তোমাদের এখানে তো একটা করলাম, তারপরে 10 জন মালিক এসে উপস্থিত হয়ে বলে যে এই জমি আমার যেতে হয় ডিসপিউট সেটেলমেন্ট ইত্যাদিতে। তো এইটা আমরা নিরসন করেছি, কিন্তু অন্য যেগুলো অবকাঠামো যেটা আমাদের এখন একটা বাইন্ডিং কনস্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে অর্থনীতির ভাষায়, গ্যাস, বিদ্যুৎ, এই জায়গাগুলোতে আমরা কিভাবে সমাধান করতে পারি, সেটা করলে চাইনিজ বিনিয়োগ এবং অন্যান্য বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ হবে। সো এইটা একটা আমার মনে হয় যে আমাদের সামষ্টিক অর্থনৈতিক এটার জন্য। মামুন একটা কথা বলেছেন উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে আমরা যে এনডিবির হয়তো শাখাও আমাদের এখানে, বাংলাদেশ তো অরিজিনাল যে ব্রিক্স যে 5টা দেশ এনডিবির মেম্বার ছিল, তারপর তো বাংলাদেশ মেম্বার হলো, ইউএই, বাংলাদেশ আর একটা ইজিপ্ট মেম্বার হয়েছে। সো এই দিকগুলো থেকে কিন্তু আমাদের যে এই কারণ যে আপনি ট্রেড বলেন, ইনভেস্টমেন্ট বলেন, ফাইন্যান্সিং তো এটার সাথে একবার ওতপ্রোতভাবে জড়িত, এমবেডেড একটা আরেকটার সাথে। সো সেখানে কিন্তু এই যে আমরা এআইবির একবারে ফাউন্ডিং মেম্বার, এনডিবি আমাদের এখানে যদি আসে তাহলে এইটা বাণিজ্য বিনিয়োগেও সহায়তা করবে বলে আমার মনে হয়। মিস্টার মামুন রশিদ, এই যে চীনা কোম্পানিগুলোকে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বড় অবকাঠামো প্রকল্প দেওয়ার সময় স্থানীয় শিল্প, পরিবেশ, কর্মসংস্থান, ঋণের শর্ত, এসব বিষয়ে কী ধরনের সুরক্ষা থাকা উচিত, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে তিস্তা নিয়ে অনেক কথা হচ্ছে, তিস্তা ব্যবস্থাপনা, মোংলা বন্দর এবং অর্থনৈতিক অঞ্চল ঘিরে চীনের আগ্রহকে অর্থনীতির দৃষ্টিতে দেখবো আমরা শুধু, নাকি এর একটা স্পষ্ট ভূ রাজনৈতিক তাৎপর্য রয়েছে? শেষেরটা, কারণ আমি যখন আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বললাম এবং অন্যান্য যেহেতু চৈনিক বিনিয়োগ হ্যান্ডেল করার সুযোগ হয়েছে এবং প্রজেক্ট ব্যাংক হিসাবে কাজ করার সুযোগ হয়েছে, পদ্মা সেতুতে যারা কাজ করেছেন, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, চায়না মেজর বিচ কনস্ট্রাকশন, চায়না হারবার কর্পোরেশন, সবার সাথে কিছুটা কাজ করার সুযোগ হয়েছে। সো তাদের বিষয়টা কি জানেন, দুইটা, একটা হচ্ছে বাইল্যাটারাল, ওরা আসলো লাভ হচ্ছে কিনা, ওদের পক্ষে থাকবে কিনা, টাকা কোত্থেকে পাবে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অনেকটা ইজি করছে, হুইচ ইজ গুড। আরেকটা জিনিস হচ্ছে যে চাইনিজের বিরাট একটা বিষয় হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এখন যেটা তারা বলছে গ্রোথ ইনিশিয়েটিভ। সো সেইটার প্রেক্ষিতে তো এখন আপনি নিজেও বোঝেন আন্ডারলাইং স্পিরিটটা কী, ওরা কেন, কারণ আপনি দেখবেন যে মালাক্কাস স্টেটের জন্য বেশিরভাগ পণ্য আসে মিডল ইস্ট থেকে, আফ্রিকা থেকে, চায়নার জন্য তার সাপ্লাই চেনটাকে আরও নিষ্কণ্টক করা। আপনি যদি মিস্টার দেং জাওপিং কিংবা শি জিনপিংয়ের জায়গায় থাকতেন আপনিও তাই করতেন, আমিও করতাম। তাদের একটা পোর্ট আছে মিয়ানমারের নিচে, টিপসি পোর্ট, উনি যেটা বলেছেন সিতুয়া। সো হ্যাঁ,
সো সেই ক্ষেত্রে তারা যদি আমাদের বে অফ বেঙ্গলে আমাদের কর্তৃত্বাধীন কোনো জায়গায় দ্বিতীয় একটা সুযোগ পায়, তাদের জন্য এইটাই অল্টারনেট সাপ্লাই চেনকে ঠিক করা, এটা করাই স্বাভাবিক। এখন করতে পারবে ইউএস কতটুকু অ্যালাউ করবে, ইন্ডিয়া কতটুকু অ্যালাউ করবে, সেটা তো পরের কথা। হোয়েন ইউ গেট ইন টু দ্য ড্রয়িং বোর্ড এটা আলোচনা হবে। এখন অবশ্যই চীনের ক্ষেত্রে আমি যদি ভুল না বুঝে থাকি, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটদের সাথে কথা বলে, ভারতীয় ডিপ্লোম্যাটদের সাথে কথা বলে, তারা মনে করে দিস অল পলিটিক্যাল। এখন একদিকে ইরানের ঘটনার পরে, তারপরে আমাদের ভেনিজুয়েলার ঘটনার পরে, সো আমরা দেখেছি একটা পরাশক্তির সাথে সম্পর্ক রাখা ক্ষুদ্র দেশগুলোর জন্য তার ফরেন পলিসির একটা অঙ্গাঙ্গী অংশ হওয়া উচিত। আমরা নিজেরা দেখেছি এই সমস্ত দেশ যে হঠাৎ করে কেউ এসে পড়বে না আমাদের দেশগুলোতে, সেটার এক আপাত অর্থে কিন্তু একটা বর্ম হচ্ছে চীনের মতো দেশ আমরা দেখেছি। সো এই কারণে ইউরোপ যেভাবে চীনের সাথে তার সম্পর্কটা মেনটেন করছে, এবং প্রত্যেকটা ইউরোপিয়ান ব্র্যান্ডের কিন্তু তার সাপ্লাই ইকোনমিক্স হ্যান্ডেল করছে চায়না থেকে, ফ্যাক্টরিগুলো, বড় বড় প্রসেসিং সেন্টারগুলো থেকে। সো এটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে চাইনিজ বিনিয়োগ। আমরা ইদানিংকালে যেটা দেখছি আমাদের গার্মেন্টস মালিকদের কাছ থেকে, ওরা বলছে তোমরা আরও বিনিয়োগ করো, চলো জয়েন্ট ভেঞ্চারে কিছু করি, এক্সপোর্ট করি। চৈনিকরা, তারা প্রাইভেট যারা অর্গানাইজেশন, কর্পোরেশন, তারা বলছে না, বিক্রি করে দাও, আমরা কিনতে চাই, আমরা নিজেরা চালাতে চাই। সো এইখানে একটা শ্রম অসন্তোষ, তারা মনে করে বাংলাদেশের হ্যান্ডেল করতে পারবে না, তারা পারবে। তারা পারলে ভিয়েতনাম থেকে শ্রমিক এনে বাংলাদেশে ইয়েতে। তো এখন আমাদেরকে হয়তো অচিরেই, যদি এটা এগোতে চাই, আমরা চাইনিজ বিনিয়োগকে আরও আকর্ষণ করতে চাই, অচিরে আমাদের একটা মাস পথে আসতে হবে যে চীন ভিয়েতনামের, যেটা প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, এটাকে বলা হয় আমাদের ট্রেডের ভাষায় সাবমেরিন ট্রেড। তো ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের ওরা অনেক আগে আমাদেরকে বলেছে যে চীনে সব কিছু তৈরি হয় 60টা, যেহেতু চীনের কোটা নাই, ওই 60টা সাবমেরিন ট্রেডের মাধ্যমে ভিয়েতনামে আসে, ভিয়েতনামে শুধু বক্রমটা লাগায় আর কলারটা ঠিক করে এক্সপোর্ট করে দিচ্ছে ভিয়েতনামের কোটার এগেনস্টে। সো ইউএস যে বুঝে না তা না, বাট আবার এটাও সত্য কথা, লিড টাইম কমাতে পারছে কিনা ভিয়েতনাম, কিভাবে তারা কাজটা করছে, শ্রমিক অসন্তোষ নাই ওখানে, কমিউনিস্টরা যেহেতু ভিয়েতনাম শাসন করে, ওগুলোর ইকোসিস্টেমের একটা ব্যাপার আছে। এখানে আমাদের শ্রমিক অসন্তোষকে যে কোনো বিনিয়োগকারীরা ভয় পায়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে সন্ত্রাস শুরু করা হয়েছিল প্রথম দিককাল, এটা তো প্রচণ্ড ভয় খেয়েছে। শুধু চৈনিক বিনিয়োগকারীরা কেন, সামগ্রিকভাবে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কমিউনিটি ভয় পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভূ রাজনীতি, বিনিয়োগ করবে কোথায়, চৈনিকরা বিনিয়োগ করতে পারে তাদের ইয়ের মধ্যে। চীনে কিন্তু এখন টেকনোলজিও প্রচণ্ড অ্যাডভান্সড হয়ে গেছে। আমরা ইতিমধ্যে মানে চীনের প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা শুরু করেছিলাম, আমাদের সমস্ত যে ট্রান্সমিশন লাইনগুলো পাওয়ার প্ল্যান্টের মাটির নিচে নিয়ে যাব। অলমোস্ট উই আর সাইনিং এ কন্ট্রাক্ট উইথ এ চাইনিজ পার্টি। আমরা কিন্তু আমাদের গ্যাস, আমরা কিন্তু ওই যে সিলেটের যে গ্যাস, ওই গ্যাস যে কোম্পানি, ওনিং কোম্পানি, ইউএস কোম্পানি, তারা কিন্তু নিজেই বিক্রি করে দিয়েছিল একটা চাইনিজ কোম্পানির কাছে। পরবর্তীকালে বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে চাইনিজ একটা গভর্নমেন্ট কোম্পানির কাছে বাংলাদেশের জ্বালানি অ্যাসেটকে আমরা বিক্রি করব কিনা, কিংবা চুক্তি করব কিনা। সো এইগুলা কিন্তু আসলে গভীরভাবে আলোচনার বিষয়। ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট স্যাংটিটি সম্পূর্ণ অন্য জায়গায় চলে গিয়েছে। এবং চায়না, যদি আপনি জেফ্রি স্যাক্স এবং স্টিগলিজের কলামগুলো পড়েন নিউ ইয়র্ক টাইমসে, চায়না ইজ প্ল্যানিং বিগ টাইম। এবং চায়না ভেনিজুয়েলার ঘটনার পরে হাততালি দিয়েছে কিন্তু, বিকজ ইউ হ্যাভ ক্রিয়েটেড এ মোরাল রাইট ফর চায়না টু অ্যাকুয়ার নেক্সট ডোর নেইবার এনি টাইম। সো এগুলোকেও কিন্তু আমাদের যারা ফরেন পলিসি নেগোসিয়েটার, তাদেরকে কিন্তু এগুলো চিন্তা করতে হবে। আর থার্ড বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমাদের নেইবারদের সাথেও তো আমাদের একটা ব্যালেন্সিংয়ে আসতে হবে। আমরা অতীতে দেখেছি ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই বিগত রাজনৈতিক দল যেটি ক্ষমতায় ছিল। সেই ক্ষেত্রে সাধারণ জনগণকে যদি আমরা বুঝতে পারি, বুঝাতে পারি, সেই ক্ষেত্রে ওখানেও আমাদের একটা ব্যালেন্সিং অ্যাক্টে। আপনি আরেকটা কথা বলেছেন যে তিস্তা ব্যারাজ যদি চায়না যদি ভেরি সিনসিয়ার হয়,
বাংলাদেশ যদি এই নীতিগীতিগুলো প্রোটোকলগুলোকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে তো আমাদের জন্য বিরাট একটা সমস্যার সমাধান। উই অলসো নিড টু সেন্ড এ মেসেজ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি যে আমরা কি পারি কি পারি না। এখন ভারতকে রেখে একদম নেক্সট ডোর নেইবার যারা আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে পারে, আমরা কি এটা শেষমেশ পারবো কিনা আমার প্রচুর প্রশ্ন রয়েছে। আমি একটু যদি মামুনের কথা আর একটু সম্প্রসারিত করতে চাই। দেখুন, ভূ রাজনৈতিক সম্পর্ক এটা কিন্তু বেশ ফ্লুইড থাকে। হ্যাঁ, আজকে হয়তো আমরা বাংলাদেশ চায়না ভার্সেস বাংলাদেশ ইন্ডিয়া এটা চিন্তা করছি, কিন্তু আরেকটা সময়ও এরকম হতে পারে যে হয়তো বা ভারত এবং চীনের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও হতে পারে। এই হোরাইজন আমাদের স্কোপিংটা আমাদের রাখা উচিত। আপনি খেয়াল রাখবেন এখনও কিন্তু ভারতের একটা দ্বিপাক্ষিক বড় বাণিজ্য সহযোগী কিন্তু চায়না, $100 বিলিয়ন উপরে। যদি বড় বাণিজ্য ঘাটতি ভারতের আছে, কিন্তু এটা বিরাট একটা বাণিজ্য তাদের মধ্যে কিন্তু চলছে। এক, দুই নাম্বার হলো যে আপনি দেখবেন যে এক সময় কিন্তু এখন এটা হয়তো তাদের এই লাস্ট যে বর্ডার কনফ্লিক্টের কারণে এটা স্থিমিত হয়ে গেছে, BCIM ইকোনমিক করিডোর। সেইটা কিন্তু বেল্ট অ্যান্ড রোডের একটা 6টা মেজর যে করিডোর ছিল তার মধ্যে একটা ছিল BCIM ইকোনমিক করিডোর, যেটা নাকি কলকাতা থেকে কুনমিং পর্যন্ত, বাংলাদেশ এবং মিয়ানমার মান্দালে রুলি হয়ে কুনমিং, এইটা ছিল। সো ওই ব্রডার পার্সপেক্টিভটা আমার মনে হয় যে এটা রাখা উচিত। আর এখন যেটা আমরা যদি করিডোরের কথা বলি, আপনি দেখেন ওখানে যে কায়াকফু যে পোর্ট যেটা আছে, ডিপসি পোর্ট রাখেন, ওখান থেকে 790 কিলোমিটারের পাইপলাইন দিয়ে চায়না গ্যাস এবং তার ফুয়েল ওটা নিচ্ছে। আমি দেখলাম যে বছরে 12 মিলিয়ন টন ফুয়েল আর 12 বিলিয়ন CFTU গ্যাস ওখান দিয়ে যাবে। তো আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে বৃহত্তর সাউদার্ন এশিয়ান একটা কোঅপারেশনের যদি এনভায়রনমেন্ট হয়, তাহলে এগুলোকে সম্প্রসারিত করে বাংলাদেশেও আমরা উপকৃত হতে পারি। মিয়ানমার থেকে তো এক সময় আমাদের গ্যাস পাইপলাইন আসার কথা ছিল ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ছিল না একটা সময়, খেয়াল আছে আপনার? সো বিএনপি আমলেই এই প্রস্তাবটা উঠেছিল আগের বারের সময়। সো আর ভারত আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সহযোগী হিসাবে থাকবে বলে আমার মনে হয়। সো এইটাকে আমি আরেকটার বিপরীতে ওইভাবে না দেখে আমার মনে হয় যে বাংলাদেশ যেভাবে তার ইন্দো প্যাসিফিক আউটলুক যেটা করেছে, যে সবার সাথে আমরা একটা সম্পর্ক রাখবো, একটার সাথে আরেকটাকে আমরা বৈপরীত্যমূলক দেখব না, এই মধ্যমেয়াদী পার্সপেক্টিভটা আমাদের হাতে রাখা উচিত বলে আমার মনে হয়। আপনি একটা প্রশ্ন করুন। জি, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে বছরই নভেম্বরে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের কথা, যদিও বাংলাদেশ সময় চেয়েছে, কতখানি পাওয়া যাবে কি হবে এখন পর্যন্ত যেহেতু আমরা জানি না, কাজেই ওই আলোচনার মধ্যে না যাই, বরং একটা নতুন বাণিজ্য বাস্তবতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের যে বর্তমান ট্রেড পলিসি, সেই পরিবর্তনের জন্য যথেষ্ট প্রস্তুত কিনা? অবশ্যই আমার মনে হয় যে এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এটা দেখেন, এটা যদি আমাদের এই প্রিপারেটরি পিরিয়ড যেটা আছে 5 বছরের, এটা যদি সম্প্রসারিত আরও 3 বছর আমরা করতেও পারি, তাহলেও তো 2029-এ এইটা চলে আসবে এবং এটা খুব একটা দূরের না। সুতরাং এই প্রস্তুতির ব্যাপারটা এটা তো আমাদের জন্য আগামী দিনের ব্যাপার না, এটা আজকের ব্যাপার আসলে। কারণ একটা প্রস্তুতি যদি আমার নিতে হয় তাহলেও তো সময় লাগে, এবং প্রস্তুতির সময়টা ছিল ইয়েস্টারডে আসলে, তাই না? সো সুতরাং এখানে আমাদের বাজার সুবিধা নির্ভরতা থেকে আমরা যদি উৎপাদনশীলতা নির্ভরতায় একটা ট্রান্সফর্ম করতে যদি চাই, ট্রানজিশন করতে চাই, তাহলে আমাদের এই যে সম্পর্কটার কথা বলছি চায়নার সাথে, এইটা একটা বড় আমাদের জন্য কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। যে আমরা যদি বিনিয়োগ আনতে পারি, তাহলে আমার বাজার বৈচিত্র্যকরণ, পণ্য বৈচিত্র্যকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, এই জায়গাগুলোতে তখন আমরা যেতে পারবো যখন আমার এলডিসি উত্তরণটা আমার হয়ে যাবে, সেটা নভেম্বর 2026-এ হোক বা নভেম্বর 2029-এ হোক। সো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেদিক থেকে আমরা যদি একটা বাণিজ্য সহায়ক পরিবেশ করতে পারি, বৈদেশিক বিনিয়োগ আমরা যদি আনার মতো একটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বলি, বিজনেস এনভায়রনমেন্ট বলি, এটাকে আমরা যদি ফ্রেন্ডলি করতে পারি, তাহলে এটা কেবলমাত্র চায়নার জন্য তো হবে না, এটা US বিনিয়োগের জন্য হবে, এটা ইন্ডিয়ান বিনিয়োগ জন্য হবে। সো এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই যে ইউএস যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা দিল, যেটা আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু ওইটার সাথে আপনি দেখবেন যে ওখানে আইপিআর এনফোর্সমেন্টের কথা বলা আছে, ওখানে বিভিন্ন ধরনের আমাদের মান্যতার কথা বলা আছে। এগুলো তো আমাদের দরকার হবে আসলে। সো এগুলো আমরা কোনো চুক্তির শর্ত হিসাবে না দেখে আমরা যদি আমাদের নিজেদের প্রস্তুতির পার্ট হিসাবে দেখি, এটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা চায়নার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেটা হলো যে চায়না বলেছে যে আমাদের যখন নাকি উত্তরণ হয়ে যাবে তার আরও 2 বছর তারা এই যে তাদের যে বাজার সুবিধা এটা তারা অব্যাহত রাখবে। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে একটা উইন্ডো দিবে, এবং চাইনিজ ইনভেস্টমেন্ট যেটা আমরা আকর্ষণ করার চেষ্টা করছি, তারা যখন চায়নাতে এক্সপোর্ট করবে তারা কিন্তু ওই বাজার সুবিধাটা পাবে ওই সম্প্রসারিত সময়ের জন্য। সো এই বিষয়গুলো আমাদের একটা যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে যে সুযোগগুলি আমাদের কাছে আস্তে আস্তে এটা আসছে সেটা আমরা কাজে লাগাতে পারব। সো মিস্টার মামুন রশিদ, এই এলডিসি পরবর্তী সময়ে তো বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করবার প্রয়োজন পড়বে, আমরা সবাই জানি। সো বাংলাদেশ কি এ ধরনের কঠিন দর কষাকষির জন্য প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তুত কিনা? প্রস্তুত না। প্রথম কথা হচ্ছে, সংক্ষেপে বলি, আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম আলোচনা, উনি তো ট্রেড পলিসি রিজিম নিয়ে অনেক কাজই করেন ব্যক্তিগত পর্যায়ে। সো আমরা ধরে নিয়েছিলাম এগুলো হচ্ছে ব্যবসায়ীরা, তারা মনে করছে তারাও প্রস্তুত। তো ব্যবসায়ীদের দ্বারা যেহেতু বেশ কিছুটা প্রভাবিত এই রাজনৈতিক সরকার, স্বাভাবিকভাবেই এটা প্রধানতম এজেন্ডা হয়ে গেছে। আমার বিষয়টা যেখানে প্রফেসর মুস্তাফিজুর রহমান শেষ করেছেন, সেটা হচ্ছে আবার 3 বছর, আবার দেখবেন যে হঠাৎ করে 29 এসে গেছে, আমরা আবারও পরীক্ষার আগের রাতে কতদিন আমাদেরকে এই সুযোগটি দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ট্রেড লিবারালাইজেশনের কথা WTO থেকে শুরু করে, বিশ্বব্যাংক থেকে শুরু করে, আংটার থেকে শুরু করে প্রত্যেকে বলছে। আমাকে যখন আমি একটা বিজিএমের সাথে কাজ করতাম, আমি যখন US TRA যেতে হয়েছিল, তখন আমি উনি আগে চীনে কাজ করতেন, এই যে ডিপ্লোম্যাট যিনি দায়িত্বে ছিলেন, ডেপুটি ভদ্রমহিলা। সো তখন উনি আমাকে বললেন যে তোমরা অ্যাজ এন এলডিসি কার সাথে কম্পিট করো তোমাদের মেড ইন বাংলাদেশ নিয়ে। তো আমি যথার্থই বললাম, যেহেতু আমরা সবাই জানি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া। বলে যে টেল মি ওয়ান থিং রাশিদ, ইজ এনি ওয়ান অফ দিস কান্ট্রিজ আর এলডিসি? So you have already obtained the capacity to fight with your major export in entering your major export to US market, and these are Sri Lanka, you have told me, Indonesia, Vietnam, Pakistan, Nigeria, India, and none of these countries are LDC. So you are already a deemed developing country. তো এখন আমরা কনভিনিয়েন্টলি এগুলা কথা বলছি, কনভিনিয়েন্টলি ব্যবহার করছি, যেই ফুলে যেই দেবতা তুষ্ট। কিন্তু যখন নাকি একটা ইকোনমিক অর্ডারটা আরও পলিশড হবে, আরও ডেফিনিটিভ হবে, আমরা কিন্তু এই সমস্ত লজিক নিয়ে আর কাজ করতে পারবো না। আর আমাদের ট্রেড বডিগুলো শুধুমাত্র তাদের বাহ্যিক সুবিধাটা চায়, তারা ক্যাপাসিটি বিল্ডিং। আপনার মনে আছে কিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেছিল এক সময় যে শুডুই লঞ্চ আওয়ার পাকিস্তান বন্ড ইন দ্য বিগার মার্কেট, লার্জার মার্কেট, এক্সটার্নাল মার্কেট। উনি কিন্তু একটা মারাত্মক কথা বলেছিল যে টুডে ইজ দ্য বেস্ট টাইম, লেটস লঞ্চ পাকিস্তান ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। আমাদের টেস্ট করতে হবে, লেটস টেস্ট পাকিস্তান রিস্কের জন্য কার কার অ্যাপিটাইট আছে। আমরা কিন্তু ভাবিও নাই ইরান US নেগোসিয়েশনে পাকিস্তানের মতো একটা ভঙ্গুর দেশ এই অবস্থায় আসতে পারে। সুতরাং আমাদের যার যে ক্ষমতাটা আছে ওইটাকে যদি আমরা পেস্টারিং না করি, ওইটাকে যদি ক্যাপাসিটি বিল্ডিং না করি, সো আমি খুব একটা আসলে এগেন অ্যাজ এ হাম্বল স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স আমি কনভিন্স না। আমি এতটুকুই কনভিন্স যে নতুন একটা সরকার এসছে, তারা তো একটা অপ্রস্তুত। তো তারা যদি একটা রেসপাইট পেতে পারে যে কিছুটা এলডিসি গ্র্যাজুয়েশনের পথে, তো আদারওয়াইজ আমার ব্যবসায়ীদের সাথে কাজ করে, ব্যবসায়ী সংগঠনের সাথে কাজ করে, এমনকি ব্যবসায়ী সংগঠনের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমি বিশ্বব্যাংকের অর্থায়নে 2টি প্রকল্পে কাজ করেছি। তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তারা যদি এনবিআরকে সঠিক
রিসার্চটা করাতে পারে, কোথায় কর কমানো উচিত, কোথায় কর বাড়ানো উচিত, কোথায় আমরা ব্যত্যয় করা উচিত করতে পারে, সেই ক্যাপাসিটি তো নাই। আমাদের একমাত্র বিষয় হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাকে মরহুম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন, আমি যখন এমসিসি এর ইলেক্টেড মেম্বার ছিলাম, যে তোমরা যদি এসে থাকো, ওনার সিলেটি ভাষা অফকোর্স, তোমরা যদি এসে থাকো, আমি জানি কেন এসেছো, সব জায়গায় কর কমানো, কিন্তু তোমরা একবারও যতক্ষণ না ভাববে যে দেশ চলবে কিভাবে, সরকারি কর্মকর্তাদের বেতন দিব কিভাবে, তাহলে ইট ইজ এ নো ব্রেইনার ফর মি। সো আমরা কিন্তু ওই জায়গায় যাইতে হবে। আপনি বলবেন আমাকে ডেফারেল দেন, আবার আমার শ্রমিকের মানে জীবনমান কিভাবে উন্নয়ন করব, সেখানে আমি পলিটিক্যাল ইন্টারফারেন্স করব, কিংবা চাইবো যে সরকার পলিটিক্যাল ইন্টারফারেন্স করুক, যে কোনোভাবে শ্রমিক অসন্তোষকে দমিয়ে দেওয়া হোক। এইভাবে তো একটা রেসপেক্টেবল কান্ট্রি হতে পারবেন না। রেসপেক্টেবল কান্ট্রি যদি না হন, এরকম রেসিপ্রোকাল টেরিফ এরকম হঠাৎ করে যে কোনো একটা পড়ে যাবে। আমরা কতদিন, উনিও ছিলেন অনেকগুলো আলোচনা, আমি যেহেতু বিজিএমের সাথে কাজ করেছি 2 বছর রানা প্লাজা এবং তাজরিন ঘটনার পরে, আমরা কত অপ্রস্তুত হতে হয়েছে চাইল্ড লেবার নিয়ে, ইউনিয়ন গঠন করা নিয়ে। তো আপনি একটা ডেভেলপিং কান্ট্রি হবেন, এগুলো অ্যাড্রেস করবেন না, আপনার লন্ড্রি লিস্ট অ্যাড্রেস করবেন না, আপনার ডার্টি লিনেন আপনার বারান্দায় শুকাতে দিবেন, তাহলে তো হবে না। This is a globalized world. Everybody gets to know what is happening in this country. আমার ক্যাপাসিটি আছে, অফকোর্স আমার এন্টারপ্রেনাররা, আমরা রিভিউ করেছি এবং ওয়ার্ল্ড ব্যাংকের জন্যই শ্রীলঙ্কার মানে স্পেশালি ফর দ্য গ্লোবাল মানে ক্লোদিং সাপ্লাই চেনের জন্য আমরা দেখেছি আমাদের এন্টারপ্রেনারদের ক্যাপাসিটি, নলেজ ইজ ফার বেটার দেন গ্লোবাল সাপ্লাই চেন ম্যানেজমেন্টে, ফার বেটার দেন শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। ট্রেড ডকুমেন্ট তৈরি করে যত তাড়াতাড়ি আমাদের মানে কমার্শিয়াল অফিসাররা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যাংকের কাউন্টারে জমা দিতে পারে, ইভেন ভিয়েতনাম ক্যানট ডু দ্যাট, কিন্তু তার এক্সপোর্ট কত, $400 বিলিয়ন। সো সামথিং দে মাস্ট বি ডুইং রাইট, ওটা আমরা ফলো করি। এখানে যদি আমি একটু মামুনের লাস্ট পয়েন্টটা, সেটা হলো যে আমাদের অনেক ইতিবাচক দিকও আছে, যেটা নাকি উনি বললেন যে হ্যাঁ সাধারণত কিন্তু ধরা হয় যে যখন রেডিমেড গার্মেন্টস আসলো আমাদের এখানে, যে তোমাদের ওয়ার্কফোর্স তো খুবই ইজিলি ট্রেনেবল। অন্যান্য দেশে দেখা যায় যে ঠিক মতো আসে না, যখন প্রয়োজন ওভারটাইমের করতে চাচ্ছে না এগুলো। সো আমার মনে হয় যে অনেক ইতিবাচক দিকও আছে যেটার উপরে ভিত্তি করে আমরা সামনে যেতে পারি। যেমন আমরা অলরেডি, যেটা মামুন ঠিকই বলেছেন, যে আমাদেরকে অ্যাগ্রেসিভলি এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট, তারপর কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা, এগুলোতে আমাদের যেতে হবে। দেখুন অলরেডি জাপানের মতো দেশের সাথে আমরা কিন্তু এই 6ই ফেব্রুয়ারি এই বছরেরই আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কিন্তু করেছি আমরা। তো জাপানের সাথে করার অর্থটা কি, এখানে অনেক ধরনের কিন্তু আমাদের কমপ্লায়েন্স আমাদের এনশিওর করতে হবে। এটা তো একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, তাই না? এটা কয়েক হাজার পৃষ্ঠার একটা এগ্রিমেন্ট এখানে, এবং সেখানে আমাদের কি মান্যতা নিশ্চিত করতে হবে, আমরা কি বাজার সুবিধা পাবো, তাদেরকে কি বাজার সুবিধা দেওয়া হবে, এগুলো সব কিছুই আছে এবং এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন এই যে আমাদের এটা তো একটা সক্ষমতারও পরিচয়। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা কোঅপারেশন পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছি অলরেডি, যেটা এখন বলা হচ্ছে যে আমরা একটা এফটিএ এর একটা বেসিস এটা হিসাবে কাজ করতে পারি। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করতে গেলে তো আমার নানান ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন সার্টিফিকেশন থেকে শুরু করে আমার টেকনিক্যাল বিভিন্ন ধরনের যে কমপ্লায়েন্স, এগুলো আমার করতে হবে। আমার কার্বন এমিশন আমি কতটুকু করতে পারবো, আমার জেন্ডার রাইটস, আমার ট্রেড ইউনিয়ন রাইটস, আমার লেবার রাইটস, এগুলো সব কিছুই করতে হবে। সো বাংলাদেশের কিন্তু এখন সময় আসছে যে এখন অলরেডি আর এলডিসি না, আমাদেরকে এখন একটা ডেভেলপিং কান্ট্রি হিসাবে চিন্তা করতে হবে, যারা ডেভেলপড কান্ট্রির সাথে এবং অন্য ডেভেলপিং কান্ট্রির সাথে ইনক্লুডিং চায়না, ইনক্লুডিং ইন্ডিয়া, আমাদের যেখানে বাইল্যাটারাল বিভিন্ন ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমাদের যেতে হবে। এবং এটা কেবলমাত্র বাজার সুবিধা না, এটা ইনভেস্টমেন্ট, এটা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, এই যে ট্রায়াঙ্গুলেশন যেটা করা, এই সংশ্লেষগুলো করে আমাদেরকে একটা প্রোডাক্টিভ ইকোনমিতে আমাদেরকে রূপান্তরিত হতে হবে। সুতরাং আমি মনে করি যে বেশ কিছু ইতিবাচক আমরা সিগন্যালও আমরা দেখছি, সক্ষমতারও পরিচয় কিন্তু আমরা পাচ্ছি। এগুলোর উপরে আমাদেরকে বিল্ড করে, এটাকে আমার লেভারেজ করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো আমরা একটু শেষের দিকে এবং ফাইনাল রাউন্ড, আমি 5 মিনিট করে একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে বাংলাদেশ
বাংলাদেশের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসলে কি? এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বাড়ানো, ব্যাংকিং খাতের সংস্কার, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান, নাকি এই যে ভূরাজনৈতিক যে লড়াই সেটাকে মোকাবেলা করা? না, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং আপনার দ্বিতীয় পার্ট এবং প্রথম পার্ট এটাকে আমি বিভাজিতভাবে দেখতে চাই না। আমার মনে হয় যে এটার মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যখন চীনের সাথে সম্পর্কের কথা বলছি, এটা একটা ভূরাজনীতিও, আবার এটা একটা অর্থনীতিও। এইভাবেই আমার মনে হয় যে এটা চিন্তা করতে হবে। আমরা যখন ভারতের সাথে চিন্তা করছি, সেখানেও আমাদেরকে এটা চিন্তা করতে হবে। সো এই যে এখন বাংলাদেশে আপনি যে কয়টা বললেন, আমাকে যদি 5টা অগ্রাধিকারের কথা বলা হতো, আমি এই 5টার কথাই আপনাকে বলতাম, যে আমার মূল্যস্ফীতি কমাতে হবে, আমার বিনিয়োগ বাড়াতে হবে, আমার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, ব্যাংকিং খাতের সংস্কার করতে হবে, আমার রাজস্ব আহরণ বাড়াতে হবে। এই 5টা আপনি বলেছেন, একেবারে মানে স্পট অন। সো এইটা যদি আমার করতে হয়, তো তাহলে তো আমার একটা হলো নিজস্ব উদ্যোগ, আরেকটা হলো আমার যেসব পার্টনাররা আছে। দেখেন, এই যে যদি আমি বাড়াতে চাই, আমার যে ধরনের ডিজিটালাইজেশন লাগবে, এইটার তো আমার চীনের প্রযুক্তি, ভারতের প্রযুক্তি, দেখেন ভারত অনেক কিছুই এগুলোর মধ্যে কিন্তু করেছে। তারা কিভাবে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের ইন্টার অপারেবিলিটি ইনশিওর করেছে, ক্যাশলেস। হ্যাঁ, আপনি দেখবেন ইন্ডিয়াতে যদি আপনি দেখেন যে ছোট একটা দোকানেও আপনি দেখবেন যে একটা কিউআর কোড দিয়ে আপনি করতে হচ্ছে, অটোমেটিক্যালি আপনার ওই সরকারের যেটা রাজস্ব পাওয়ার সেটা সে পেয়ে যাচ্ছে। ক্যাশলেস সোসাইটি যদি আমরা করতে পারি, সো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সো আমি যখন নাকি ভূ রাজনীতির কথা বলি, যে আমি কি ওই করিডোরটা করব কি না, সেইটা চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোরও হতে পারে, সেটা বিসিআইএম করিডোরও হতে পারে, সেটা বিবিআইএন মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, যেটা নাকি তো চায়নারটা তো সবেমাত্র প্রস্তাবিত। বিবিআইএন মোটর ভেহিকেল এগ্রিমেন্ট তো 2015 সালে সাইন করা হয়েছে। তো আমরা তো সেগুলোর সুযোগ তো নিতে পারছি না। এখন আমার যদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হয়, দেখেন অনেক সময় আমরা চিন্তা করি যে আমি এক্সপোর্ট ফেসিলিটেশন করতে পারছি কিনা। আমি যদি ইম্পোর্ট ফেসিলিটেশনও করি, তাহলেও তো আমার কম দামে আমি আনতে পারলে আমার এটা কনজিউমারের জন্য ওয়েলফেয়ার, আমার এক্সপোর্টারের জন্য ওয়েলফেয়ার, আমার ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রির জন্য ওয়েলফেয়ার। সো আমাকে দেখতে হবে একটু আলোকিত স্বার্থপরতার দৃষ্টিভঙ্গি থেকে, যেখানে নাকি আমি আমার এই যে মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, এগুলোকে বাস্তবায়িত করে আমি কিভাবে আমার যে জিনিসপত্রগুলি আমি কম খরচে আমি আনতে পারি, সাশ্রয়ীভাবে আনতে পারি। সো এই ব্যাপারগুলিকে এখন আমাদের দেখতে হবে যে বাংলাদেশ কিন্তু তার ভূরাজনৈতিক অবস্থানের কারণে একটা ভালো অর্থনৈতিক সুবিধার মধ্যেও আছে। এটা আমরা সবসময় এক্সপোর্ট অফ গুডস বলি, আমরা এক্সপোর্ট অফ সার্ভিসেসের কথা বলি না। এটা হলো এক্সপোর্ট অফ সার্ভিস। আপনি আপনার ভূরাজনৈতিক অবস্থানটাকে একটা সেবা, লজিস্টিক্স হাব, ট্রান্সপোর্ট হাব, এটা আপনি রপ্তানি করছেন। আপনি যখন একটা দেশকে সুবিধা দিচ্ছেন, তখন আপনি সেবা খাতকে রপ্তানি করছেন। এইভাবে আমার মনে হয় যে যদি চিন্তা করা যায়, তাহলে আমাদের যে এখন যে সম্ভাবনাগুলি আছে, এটাগুলো আমরা বাস্তবায়িত করতে পারবো। আর ভূ রাজনৈতিক যে এখন একটা টানাপোড়েন আছে, এটাকেও আমাদের দেশের পক্ষে কাজে লাগাতে পারবো। মামুন রশিদ, আমি 5টার মধ্যে বলবো 2টা। আয় বাড়াতে হবে এবং অপচয় কমাতে হবে। এখনো প্রচুর অপচয়, যে কোনো পাবলিক প্রজেক্টের অপচয় চরম। এখনো 10%, 10,000 কোটি টাকার বেশি যে সমস্ত প্রকল্প, 10% আমরা বাঁচাতে পারলে 1,000 কোটি টাকা, হসপিটাল, শিক্ষা ব্যবস্থার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় কথা মনে করি যে ভিয়েতনামের কথা বললেন, আমরা যেহেতু তখন পাকিস্তানের পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন মির্জা মঈনুল হক, আমরা একটা ট্রেড প্রজেক্ট চালিয়েছিলাম 2005 সালে। ওনার সাথে আলোচনা করেছিলাম। আমার এখন মনে এসেছে, MFA যখন চলে যায়, তখন আমরা এই যে ট্রেড বিভিন্ন কান্ট্রির এতে, তখন আমরা দেখেছিলাম যে ভিয়েতনাম যেটা করেছে, তার এক্সপোর্টকে ইম্পেটাস দেওয়ার জন্য ইম্পোর্ট লিবারালাইজেশন করেছে। এটা আমাদের ইকোনমিক্স রিসার্চারদের মধ্যে প্রচণ্ডভাবে অনুপস্থিত, উইথ ডিউ রেসপেক্ট টু প্রফেসর মুস্তাফিজুর রহমান, যে তারা ইম্পোর্ট লিবারালাইজেশনের কথা মনে করলেই তাদের মাথায় চেপে বসে আমরা বোধহয় আমাদের স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে পারছি না। এই স্থানীয় শিল্পকে সুরক্ষার নামে আমি যদি একটা অটিস্টিক বেবি ক্রিয়েট করি,
সেটা তো গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বেশি দিন সাস্টেনেবল বেসিসে টিকে থাকতে পারবে না। ওই যে বাংলায় যেটা বলা হয় জ্বলে উঠো আপন শক্তিতে, একটা বোধহয় সময় এসেছে আমাদের এই কথাটা চিন্তা করার। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমি যখন ইউএসটিআরে গিয়েছিলাম তখন ওই ভদ্রমহিলা কিন্তু আরও দুইটা কথা বলেছিলেন, টেরিফ রেশনালাইজেশনের কথা। উনি বলেছিলেন তোমরা 15.5% ট্যাক্সের জন্য কান্নাকাটি করছো, নারী শ্রমিক, বেশিরভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 80% নারী শ্রমিক, তোমরা পারছো না। তোমরা তো আমাদের দেশের গরিবদের কথা একবারও চিন্তা করো না, যারা শ্রমিক। তোমাদের দেশে আমাদের একটা যদি ফোর্ড গাড়ি ঢুকাতে হয় 475% ট্যাক্স দিতে হয় মিস্টার রশিদ। তোমাদের দেশে যদি আমার একটা কনজিউমার ব্র্যান্ড ডেভেলপ করছে তোমার দেশে, সমস্ত চাইনিজ ফোন, চাইনিজ রেফ্রিজারেটর, চাইনিজ ফ্রিজ নিয়ে তোমরা, চাইনিজ এসি নিয়ে ভর্তি করে ফেলেছো। তোমরা আমার ওয়ালপুলকে ঢুকতে দাও, তার ট্যাক্স হচ্ছে 275%। সো চলো তোমরা একটু আগাও, আমরা একটু আগাই। সো এটা কিন্তু আস্তে আস্তে এসে যাচ্ছে, আমি কি দিব তুমি কি দিবে। আদারওয়াইজ এই রেসিপ্রোসিটি ছাড়া আসলে কি দীর্ঘকালীন বন্ধুত্ব কিন্তু হয় না। তো এই আসপেক্টে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সবসময় আমাদের মনে রাখতে হবে আপদকালে যদি গ্লোবাল সাপ্লাই চেইন ধরেন আপনি, আমাদের 20 কোটি কিংবা 18 কোটি লোকের মুখে যদি খাদ্য দিতে হয় প্রয়োজনীয়, আপনি ভারত থেকে আপনি যদি উত্তর ভারতের যদি আপনি পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আন্ধ্রা পর্যন্ত জিনিস আনেন, 1 থেকে 2 দিন লাগে শিপমেন্ট। আপনি যদি গুজরাটের কাংলা পোর্ট থেকে আনেন, আপনার লাগবে ম্যাক্সিমাম 6 দিন। ভিসা এগেনস্ট সাংহাই পোর্ট 16 দিন। আর আপনি যদি বেইজিং দিয়ে ঘুরিয়ে আনেন অন্যান্য যে স্টেটগুলো যে পোর্ট আছে, আপনার 22 দিন লাগবে। সো আমার কিন্তু লিড টাইম ইন্টারন্যাশনাল ট্রেডে একটা বিরাট বিষয়। সো আমি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেঁয়াজ এনেছি পাকিস্তান থেকে, আমি পেঁয়াজ আনতে গিয়েছি টার্কি থেকে, সমস্ত নষ্ট হয়ে গেছে। ইট ডাজ নট সুট আওয়ার টেস্ট অলসো। সো আমার ভারতকে কিন্তু ভারতের বাণিজ্য করিডোরগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। ভারতের সাথে আমাদের সবসময় একটা কন্টিনিউয়াস ডায়ালগে থাকতে হবে। এইটা নট অ্যাট দ্য কস্ট অফ চায়না, অফকোর্স নট অ্যাট দ্য কস্ট অফ মেবি ইউএস অলসো, বাট ভারতকে কিন্তু বিকজ অফ দ্য নেইবার, ওইটা কথা বলা হয় না, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার অ্যান্ড প্যারেন্টস। সো এই কারণে এটা মনে রেখে ভারতকেও কিন্তু ইউ হ্যাভ টু হ্যান্ডেল উইথ কেয়ার। থ্যাংক ইউ। আর কিছু যোগ করবেন আপনি? না, আমার মনে হয় যে মামুনের লাস্ট পয়েন্টটা যেটা, এটা খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক সময় একটাকে আরেকটা প্রতিস্থাপন করা হয়, কিন্তু বিশ্বটা আরও অনেক আমার মনে হয় যে কমপ্লেক্স। এখানে আমাদের সবটা মিলেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা তো অবশ্যই আমাদের অর্থনীতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্রা। আপনি আর কিছু? আর আমি যেটা জিনিসটা মনে করি, নতুন সরকার এসছে, তাদের এই ক্রাইসিসটা ওনারা অলমোস্ট ম্যানেজ করে ফেলেছিল। আবার ইরান এসে গেছে যুদ্ধক্ষেত্রে, বাট তাদেরকে লং টার্ম জ্বালানি সমস্যার সমাধান এবং উইদিন দ্য গভর্নমেন্ট নেগোসিয়েশন ক্যাপাসিটি বাড়ানো। বাংলাদেশের স্বার্থ নট টুডে, টুমোরো, ডে আফটার অ্যান্ড 25 ইয়ার্স ডাউন দ্য লাইন কীভাবে আমরা প্ল্যানিং ক্যাপাসিটি ডেভেলপ করব, সেটা নিয়ে অচিরে আমাদের ভাবনা শুরু করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং প্রফেসর মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুরু করেছেন। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে, এবং এই সফরকে অনেকেই অর্থনৈতিক স্বার্থের বিবেচনা দেখবার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে অর্থনীতি, ভূ রাজনীতি, নিরাপত্তা এখন একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। একটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করবার তেমন কোনো সুযোগ নেই, এবং এগুলোকে আলাদা করবার সুযোগ নেই। এবং সেই বিবেচনা থেকে আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে। কারো পক্ষে বা কারো একেবারে পেটের মধ্যে ঢুকে পড়বার রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে কোনো সুযোগ নেই। সবাইকে আমাদের দরকার, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সামনে সুযোগও আছে। সবার যেন আমাদেরকে দরকার হয়, অন্যদেরও আমাদেরকে দরকার, সেটা বোঝাবার। এবং এর জন্য সক্ষমতার কথা ওনারা দুজনেই বলেছেন, প্রতিযোগিতার সক্ষমতার কথা বলেছেন, দর কষাকষির সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেবার কথা বলেছেন। আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ কী কী। আমি 5টি বিষয় উল্লেখ করেছিলাম, প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেছেন 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার মামুন রশিদ বলছিলেন তিনি মনে করেন 2টো বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আয় বাড়ানো আর একটা হচ্ছে অপচয় কমানো। আমি লক্ষ্য করছিলাম মিস্টার
মুস্তাফিজুর রহমানও মাথা নেড়ে সায় দিচ্ছিলেন এই বিষয়ে। এবং দুজনই শেষ প্রান্তে এসে একটা কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন, সেটা অর্থনৈতিক বিবেচনা হোক, নিরাপত্তা বিবেচনা হোক, রাজনৈতিক বিবেচনা হোক, কিংবা যে কোনো বিবেচনা থেকে হোক, ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে হবে। নিঃসন্দেহে আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বার্থ বিকিয়ে দেওয়া নয়, কিন্তু এই সম্পর্কটা বাংলাদেশের যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারত আমাদের প্রতিবেশী, শুধু না বৃহৎ প্রতিবেশী, আমাদের প্রায় 4/5 জুড়েই কিন্তু ভারত অবস্থান করছে। কাজেই এই সম্পর্কটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।